হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিম রিগুপ্ত এবং টোটা রায়চৌধুরী। প্রতিমদা, টোটাদা, আজকে তোমাদের ছবি চালচিত্র নিয়ে কথা হবে এবং আরো নানান বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। সবার আগে টোটাদা, তোমার কাছে যেটা বলবো যে তোমার লেফট প্রোফাইল খুব ভালো আসে, কিন্তু আজকে তো লেফট প্রোফাইল আসছে না। আজকে নিউট্রাল প্রোফাইল। আমি চেষ্টা করেছিলাম কায়দা করে, আচ্ছা তুমি মাঝখানে বসবে না বলে, তাহলে তোমার রাইট দেখা যেত। না আমি ওকে বলেছিলাম তুমি নিজের কথাটা। না না ঠিক আছে। প্রতিমদা, অঞ্জন দত্ত, তুমি অনেকদিন কাজ করেছো অঞ্জন দত্তর সঙ্গে। অঞ্জনদা একটা কথা বলছিলেন একটা সাক্ষাৎকারে, অরিত্রদার সাক্ষাৎকার ইনফ্যাক্ট, যে প্রতিম আগে প্রচন্ড বেশি পানি ছিল, এখন প্রচন্ড বেশি সিরিয়াস হয়ে গেছে। এটা কি সত্যি কথা? এটা আমি জানি না কিসের বেস, আমি শুনেছি এটা কনভারসেশনটা, আমি জানি না কিসের বেসিসে বললো সেটা। মনে হয়েছে অনিন্দার, তুমি জানি না, মানে এখনো ফানি রয়েছে, তুমি নিজেকে কি মনে করো? একটা ভীষণ মানে ড্রাই সেন্স অফ হিউমার আছে, সেটা সবাই সবসময় ধরে না, ফিল্মেও সেটা আছে। তুমি হ্যাঁ হ্যাঁ করে দেবে, আমার হাসছে না। অডিয়েন্স যখনই কোনো জোক থাকে, খুব হালকা 3-4টে হাসি তুমি হলে পাবে, মানে সেটা একটু ড্রাই আমার সেন্স অফ হিউমার, সেটা আমার কিছু করার নেই। আচ্ছা, একটা ইন্টারভিউতে তুমি বলছিলে যে অনেক সময় হয় যে আগে গল্পটা মাথায় আসে এবং তার পরবর্তীতে ডিসাইডেড হয় যে বাজেটটা কি হবে না হবে, আর প্রডিউসার কতটা টাকা দিতে পারবেন না পারবেন। আর অনেক ক্ষেত্রে এরকম হয় যে বাজেটটা আগে আসে, সেই অনুযায়ী গল্পটা নির্ধারিত হয়। চালচিত্র ক্ষেত্রে কি এক্স্যাক্টলি হয়েছে? চলচ্চিত্রের ক্ষেত্রে আগে গল্প এসেছিল, বা এটার প্রবলেমটা হলো, মানে এটা একটা এতগুলো কাস্ট, এটার কাস্টের বাজেটটা ওয়াজ দ্য বিগ চাঙ্ক অফ দ্য ফিল্মের বাজেট, যেটাকে ATL বলে, অ্যাবাভ দ্য লাইন, আর বিলো দ্য লাইন হচ্ছে যেটা কাস্ট ছাড়া বাজেট। তো বিলো দ্য লাইনটা তো ফিক্সডই। এবার তুমি অপূর্বকে নিলে একটা বাজেট হবে, শাহরুখ খানকে নিলে একটা বাজেট হবে, একজন টিভি অ্যাক্টরকে নিলে একটা বাজেট হবে। টিভি অ্যাক্টরকে ছোট বলছি না, বাট ওদের আই এম শিওর দ্য মানি উইল বি লেসার। তো সেই দিক থেকে এই যে 4টে ছেলে, তার 4টে জীবনে 4টে মহিলা এবং একজন দুজন এই বাচ্চাদের চরিত্রটা, অপূর্ব চরিত্রটা, এটার কাস্টিংটার উপরেই মেন খরচ ছিল। তো সেই দিক থেকে প্রডিউসার আসামদা ওয়াজ অলওয়েজ ইন টাচ অ্যান্ড উই কেপ ডিসকাসিং কাকে নেওয়া যায়। এটা বলেন যে শান্তনু ভীষণ ভালো লেগেছে, স্ক্রিপ্টটা একটু খরচ হবে, ও বম্বে থেকে আসবে, সঙ্গে একটু সাঙ্গ-পাঙ্গ আনবে, একটু খরচা হবে, কিন্তু এটা ওয়ার্থ ইট। মানে এটা মনে হয় শান্তনুর থাকাটা ছবিটাকে একটা সুন্দর একটা দিয়ে দেবে, ব্যালেন্স দেবে এবং অডিয়েন্সদের শান্তনুকে একটা বাংলা ছবিতে ভাল লাগবে। তারপরে অপূর্বটা ওয়াজ সাজেস্টেড বাই হিম। অপূর্ব মানেও আবার বাইরে থেকে সাঙ্গ-পাঙ্গ। তারপরে প্রিয়াটা ওয়াজ আবার সাজেস্টেড বাই মি, সে বম্বে থেকে। আমার কিরম মনে হয়, ঋতুদা একটা ইন্টারভিউ বাচ্চুদাকে বলেছিল যে বাংলা ছবির মানেই যে শুধু কলকাতার আর্টিস্ট নিতে হবে তা না। দাতুদা জিজ্ঞেস করেছিল, এটা দাতুদা একটা কোনো চ্যানেলের জন্য যখন ইন্টারভিউ করতো, যে আপনি কেন বারবার ঐশ্বরিয়া রায়কে নেন, কেন আপনি কেন দেখতে পাচ্ছেন, আমি তো রাইমাকেও নিয়েছি, টোটাকেও নিয়েছি, এটা চোখের বালির এগেনস্টে এটা বলেছিল। কিন্তু তখন উনি অ্যাড করেছিলেন যে আমার একটা ন্যাশনাল পরিচিতি আছে এবং আমার ছবি এরা করতে চায়, তো আমি কেন এদের নেব না, কেন তাহলে আমারই ছবির ইয়েটা বাড়ছে, অডিয়েন্সটা। আমার তো সেটা মনে হয় যে শান্তনু মহেশ্বরী, যে সঞ্জয় বানসালির সাথে কাজ করেছে, নীরজ পান্ডের সাথে কাজ করেছে, টোটা রায়চৌধুরী যে করণ জোহরের সাথে কাজ করেছে, নীরজ পান্ডের সাথে কাজ করেছে, অপূর্ব একটা বাংলাদেশের স্টার, এরা যদি আমার স্ক্রিপ্ট পড়ে বা আমার অন্য কাজ দেখে আমার সাথে কাজ করতে চায়, আমি কেন নেব না? তো প্রডিউসার স সেন্স, যেটার মানে হচ্ছে, যেটা ডিরেক্টর বোঝাচ্ছে, হ্যাঁ সেই দিক থেকে বাজেটটা একটা সার্টেন জায়গায় গেছে, এবং সেটা যে সাংঘাতিক বাজেট নয়, মানে অন্য আর যে 3টে ছবি রিলিজ করেছে তার মধ্যে 2টো ছবির থেকে তো ডেফিনেটলি সস্তা ছিল। টোটালটার সঙ্গে তোমার বহু বছরের পরিচয়, তোমাদের তো অনেক দিনের আলাপ বোধ হয়। এতদিন কাস্ট করতে লেগে গেল কেন প্রতিমদা? এটা তো অনেকটা সময় লাগে। টোটালদা রাজি হচ্ছিল না? না না আমি রাজি হচ্ছিল না। আমাকে আগেও প্রতিম আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমি ডেটটা বার করতে পারিনি। আমি একবার যদি কমিট করে ফেলি তখন ওখান থেকে বেরিয়ে আসে আমার। অপুদা আর দুটা, এটা ওদের লাইফের ফিলোসফি হচ্ছে, ডায়েরি খুলবে, হ্যাঁ, যে না এই ডেটটা তো আমার দেওয়া আছে, কাকে দেওয়া আছে, একটা অদ্ভুত ডিরেক্টরের নাম বলবে, তার ছবিও তুমি শর্মিলা জীবনে অপু, ওর ছবিটা তুমি করবে, আমার ছবিটা করবে না, কি করব বল, ডেট দেওয়া আছে। এটা ওদের ফিলোসফি অফ লাইফ, এটাকে আমি চ্যালেঞ্জ করা আব্দকে ক্ষমতা নেই। তো কৌশিক সেনের আছে, কিছু লোকের এটা আছে যে একবার আমি ডেট দিয়ে দিয়েছি মানে আমি আর, যে সে যা প্রডিউসার যত ছোট হোক, ডিরেক্টর নাম না জানা হোক, ছবি কোনো ফিউচার না হোক, হয়তো রিলিজও করবে না কোনোদিন, কিন্তু আমি ওই ডেটে ওই ছবিটাই শুট করব। আর টোটাদা,
তোমার একটা ইন জেনারেল প্রসেস ডেফিনেটলি থাকবে যে ডিরেক্টরদের সঙ্গে তুমি কোলাবোরেট করো কিভাবে, মানে একটা চরিত্র নিয়ে আলোচনা কি হয়, ছবিটার গল্পটা কিভাবে বুঝে নাও, ডিরেক্টর কি চাইছে সেটা কিভাবে বুঝে নাও। আর প্রতিদিন তোমারও একটা অ্যাক্টরদের সঙ্গে কোলাবোরেট করার একটা সেম প্রসেস থাকবে। এবার সেই ইন জেনারেল প্রসেসটা আর তোমরা যখন দুজন কোলাবোরেট মানে তোমরা যখন একসঙ্গে কাজ করছো তখন সেটার মধ্যে কতটা চেঞ্জ আসছে বা সেটা কতটা এক থাকছে? দেখো, আমি প্রথমেই যেটা করি সেটা হচ্ছে যে আমি বোঝার চেষ্টা করি আমাকে ডিরেক্টর কাস্ট করলেন কেন। এটা বোঝাটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা ইনফ্যাক্ট আমি সই করার আগেও ব্যাপারটা বোঝার চেষ্টা করি। প্রথমে তো অফকোর্স স্ক্রিপ্টটা পড়ি, স্ক্রিপ্টটা পড়ে ওই চরিত্রটা আমি আদৌ করতে পারবো কিনা সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি। তারপর বোঝার চেষ্টা করি যে আমাকে ডিরেক্টর কেন কাস্ট করবে সেটা আমাকে বুঝতে হয়। অনেক সময় হয় যে অনেকগুলো কারণ থাকে অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট ও পারবে বা ওকে মানাত। যেমন ওর ডেট পাওয়া যাচ্ছে, সেকেন্ড চয়েস হচ্ছে কি এর ডেট পাওয়া যাচ্ছে, এটা একটা কারণ হতে পারে। ওর রেটে কুলোচ্ছেন, অনেক বেশি টাকা চাইছি, এর রেটে কুলোচ্ছে, এটাও একটা কারণ হতে পারে। বা আমি যেটা বলবো সেটাও চট করে ধরতে পারবে, বা আমি ওকে ওই ছবিতে দেখেছি আমার মনে হচ্ছে ওকে এই চরিত্রে ফিট করবে। অনেকগুলো কারণের মধ্যে আমি সে সব কটা কারণ বোঝার চেষ্টা করি। তারপর স্ক্রিপ্ট নিয়ে যখন আলোচনা করি, ওনার ন্যারেশনটা শুনি। আমি প্রথমে ন্যারেশন শুনি না, কিন্তু আমি প্রথমে স্ক্রিপ্টটা পড়ি নিজে নিজে। প্রত্যেকে বলবে স্ক্রিপ্ট পাঠিয়ে দেবেন, বা সেরকম যদি মনে হয় যে না স্ক্রিপ্টটা লিক হয়ে যাওয়ার চান্স আছে বলবেন, আমি অফিসে গিয়ে পড়ে আসবো। কিন্তু স্ক্রিপ্ট আমি আগে নিজে নিজে পড়বো, তারপর বিষয়টা বুঝবো, তারপর ডিরেক্টরের সঙ্গে কথা বলবো, এবং তারপর আমি আমার স্ক্রিপ্ট নিয়ে ডিসকাস করব। এইগুলো আমার 4টে খুব ডিস্টিংক্ট স্টেপ আছে। না এক্স্যাক্টলি কি রিজন যে স্ক্রিপ্ট আগে নিজে পড়তে চাও, ন্যারেশনটা আগে নাও? ন্যারেশনে না, আমি যখন ন্যারেশনটা দেয় না তখন আমি ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউটা প্রথমে আমি বুঝি। তো সেটা আমি প্রথমে বুঝতে চাই না, প্রথমে আমি নিজে বুঝতে চাই স্ক্রিপ্টটা হোয়াট ইজ দ্য স্ক্রিপ্ট। কারণ স্ক্রিপ্টের না অনেক সময় দেখেছি ডিরেক্টররা যে উপরে যে লাইন্সগুলো ডেসক্রিপটিভ লাইন্সগুলো আছে সেগুলো পড়ে না। ধরো সন্ধেবেলা চারিদিকে গাড়ি হর্ন, রাস্তায় ভর্তি লোক, কিন্তু পাশ থেকে মানে এই যে ডেসক্রিপশনটা অ্যাম্বিয়েন্সটা তৈরি হয়। আমি না পিকচার করতে পারি না। স্ক্রিপ্ট যখন পড়া হয় ডায়লগ, জেনারেলি ডায়লগ পড়া, বা হয়তো না তুমি এই সিনে নেই বা এইখানে নেই, এটা আমি স্কিপ করে পরের সিনে যাচ্ছি। তো আমি পুরোটা পড়তে চাই, পুরো ওই রুট ম্যাপকে আমি দেখতে চাই নিজের মনে, তারপর সব কিছু করি। তো তারপর যখন মনে হয় যে আমি ডিরেক্টরের সঙ্গে জেল করবো, কারণ আমাকে খুব সিম্পল একটা প্রসেস আছে যে ও চাইছে যে আমাকে, ওর ভিশন আছে, ওই ভিশনের মধ্যে আমি একটা জিগস পাজেলের একটা ছোট্ট টুকরো, ওই টুকরো হিসেবে আমি ফিট করতে পারছি কিনা, ওর ভিশনটা আমি ফুলফিল করতে পারছি কিনা, এইটা আমার জানা খুব জরুরি। ও যদি আমায় নিয়ে হতাশ হয়ে যায় তাহলে তো আমারও নাম খারাপ, আমিও অকৃতকার্য হলাম। তো এই হচ্ছে আমার নার্ভাস। না অনেক ক্ষেত্রে এরকমও হতে পারে যে মানে কিছু ডিরেক্টর আমি শুনেছি এরকম হয় যে স্ক্রিপ্টটা যেটা একরকম তার লেখা থাকে, কিন্তু অ্যাকচুয়ালি সে ছবিটা একটা বানাবে অন্যই, মানে তার স্ক্রিপ্ট মানে অন পেপার সে অতটা স্ট্রং নয়, কিন্তু সে জিনিসটা মাথায় ভেবেছে এবং সে এক্সিকিউট করবে। সেক্ষেত্রে তো এটাও একটা রিস্ক থাকে যে অনেক ক্ষেত্রে হয়তো ভালো ছবির অপরচুনিটি সেটা হয়তো মিস হয়ে গেল, কারণ যদি স্ক্রিপ্ট পছন্দ না হয় তাহলেও কি ন্যারেশন নাও তুমি? হিরো 15 বছর সম্বন্ধে শোনা যায় কিছুই নেই অন পেপার, কিন্তু সে সেটে গিয়ে বানাচ্ছে। হ্যাঁ, কিন্তু তার বড় একটা, সেটা হচ্ছে ফার্স্ট টাইম ডিরেক্টরের ক্ষেত্রে। কিন্তু তার কাজ যদি আমি আগে দেখে থাকি তাহলে আমার মনে হয় না সেই সমস্যাটা হবে, কারণ আমি বুঝে যাচ্ছি যে এই ভদ্রলোক এই বানাতে পারে বা এই ভদ্রমহিলা এই বানাতে পারে, সুতরাং এর থেকে খুব একটা খারাপ কিছু বানাতে পারবেন। প্রতিটা আমি ন্যারেশন করতে পারি না। আচ্ছা ভীষণ আমার অস্বস্তি হয় ন্যারেট করতে, কারণ আমার সবসময় মনে হয় হয়তো লাইফ প্রথম দিকের ট্রমা, জীবনের প্রথম দিকে কিছু 1-2 জন প্রডিউসারকে হয়তো শুনিয়েছিলাম, সে হয়তো হাই দিয়েছিল বা কোথাও অন্য কারোর সাথে আড্ডা মারছিল। তাই এখনো আমি যখন স্ক্রিপ্ট পড়ে কাউকে শোনাই, আমার সবসময় একটা কমপ্লেক্স হয়, লোকটা শুনছে, মন দিয়ে শুনছি, আমি তো পড়ছি। তাই আমি ন্যারেট করাই বন্ধ করে দিয়েছি। আমার আইডিয়াল সিচুয়েশন হচ্ছে, আইডিয়াল অ্যাক্টর হচ্ছে টোটার মতো, স্ক্রিপ্টটা নিজে পড়বে, তারপরে আমাকে মিট করবে, তারপরে তুমি আমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা তুমি আমার সঙ্গে কথা বলো রোলটা নিয়ে, স্ক্রিপ্টটা নিয়ে, আমি তোমার সঙ্গে ডিসকাস করব। কিন্তু আমার ডেসক্রিপশন এত ডিটেইল থাকে ডায়ালগ ছাড়াও, যে তুমি পুরো ছবিটা চোখের সামনে দেখতে পারবে। তো টোটার সঙ্গে ফার্স্ট ফোন কল, আমি একটা ক্যাফেতে ছিলাম, আমি টোটা তখন বম্বেতে ছিল, আমি যে এটা এইবার তোমার করতেই হবে, যা হোক করে ডেট বার করো। হিজ রিপ্লাই ওয়াজ স্ক্রিপ্টটা পাঠাও। একদম সিম্পল, স্ক্রিপ্টটা পাঠালাম, রাজি মানে ভাল লেগেছে, একটা কফি শপে বসলাম, 2-3 ঘন্টা কফি খেলাম, একটা একটা ইমেজ তৈরি হলো আমাদের দুজনেরই, যেটা আমরা উই আর বোথ হ্যাপি উইথ, যে কনিষ্ক যে এটা যে এরকম হবে।
and we moved for it. সিরিয়াল কিলিং নিয়ে চলচ্চিত্র ছবিটা, এখন সিরিয়াল কিলিং নিয়ে তোমাদের দেখা তোমাদের পছন্দের ছবিগুলো কোনগুলো, এবং তোমাদের সেই এক্সপিরিয়েন্সটা যদি বলো যেটা তোমরা এত এত বছর ধরে একজন সিনেমার দর্শক হিসেবে সিরিয়াল কিলিং নিয়ে ছবি দেখেছো, যেগুলো তোমাদেরকে খুব ইনফ্লুয়েন্স করেছে। আমার তো 7 অ্যাবসলিউটলি 7 একদম। তো এটা আমার কাছে মানে ওটা মানে আমার মনে হয়েছিল যে একটা আইডিয়াল ছবি। বা রিসেন্টলি দেখলাম মাইন্ড হান্টার, মাইহান ওটা অসাধারণ দেখেছি আমি। সিজন 2টা নেটফ্লিক্স আনলোই না, বাজেট নাকি বাজেট হ্যাঁ, ফিঞ্চের যদি ফিঞ্চের বাজেট পারেন আমরা কি হাসানদাকে তাহলে ছেড়ে দেওয়া হবে। ঠিক আছে, অসুবিধা নেই। না না সত্যি দুটোই ক্লাসিক, মাইন্ড হান্টার, জোডিয়াক, জোডিয়াক 7 ছাড়া জোডিয়াক। এবং এগুলো এক্স্যাক্টলি সিরিয়াল কিলার নয়, কিন্তু আমার কোয়েন ব্রাদার্সের থ্রিলার্স ভীষণ ভালো লাগে। ফার্গো, নো কান্ট্রি ফর ওল্ড ম্যান হোক, একটা অদ্ভুত কোয়ার্ট থাকে যেটার খুব ভাল লাগে। মানে আমার রাপ্তারাপ্তি কুনটুন হচ্ছে, তার সাথেও যে একটা হালকা একটা ড্রাই সার্কাজম, একটা ফার্গো টিভি সিরিজটাও যেটা খুব সুন্দর অ্যাডাপ্ট করতে পেরেছিল। তো হ্যাঁ, মানে তোমাদের আমি ইউটিউবগুলো দেখলাম, তোমাদের তো এক ট্রেলারের সময় মনে হয়েছিল এটা সাইলেন্স অফ দ্য ল্যাম্বসের, কিন্তু এটা একদমই তা নয়, মানে একদমই নয়। মানে আমার খুব পছন্দের ছবি ক্লারিস অ্যান্ড অ্যানিবল, বাট একদমই মাইন্ড হান্টারটা আমার ইন্টারোগেশনের সিকোয়েন্সটা আমাকে ছবিটা তো প্রচুর আছে। মাইন্ড হান্টারের সিন আমি আর আমার ক্যামেরাম্যান স্টাডি করেছিলাম যে কিরম লাইটিং করেছে, ডে লাইট কিভাবে ঢুকিয়েছে, আফটার দ্যাট এনক্লোজ স্পেস কিভাবে মেটাল ইউজ করেছে, কিভাবে মানে ওয়ালস কিভাবে, তুমি দেখবে পুরো ছবিটা আমাদের হ্যান্ডেল কিন্তু ইন্টারোগেশনের জায়গাটা ট্রাইপডে শ্যুট করা। তো ওই দিক থেকে কোনোভাবে কোনো ক্যারেক্টার বা কোনো সিন বা কোনো প্লটিং আমি কোনো জায়গা থেকে সেভাবে ইনফ্লুয়েন্সড অনেককে। তোমাদের ছবিটা নিয়ে বলো অডিয়েন্সকে, এবং তোমার চরিত্রটা নিয়ে যদি বলো একটু, জাস্ট অডিয়েন্সকে ইন্টারেস্টেড করবার জন্য। ছবিটা নিয়ে তুমি বল। আমি কনিষ্ক নিয়ে বলছি। তো কনিষ্ক চ্যাটার্জি যেটা আমাকে খুব আকৃষ্ট করেছিল, খুব ফ্লড একটা ক্যারেক্টার। মানে আমি এত ফ্লড আর এত ট্র্যাজাইল ক্যারেক্টার প্লে করে সেটাই আমাকে সবচেয়ে আকৃষ্ট করেছিল, কারণ এটা খুব রক্ত মাংসে। আমি সুপার কপ অনেক প্লে করেছি, কিন্তু এই লোকটার মধ্যে যে ভালনারেবিলিটি, এর মধ্যে যে মানে ওর মধ্যে একটা সার্টেন, ওর অনেকগুলো দোষ আছে, চরিত্রে অনেক দোষ আছে, অনেক গুণও আছে, কিন্তু গুণ আর দোষটা একটা সমানুপাত আছে। কিন্তু অনেক জায়গায় ভীষণ সব সর্বক্ষেত্রে গুণী, সেরকম চরিত্র নয় বলে আমার ভালো লেগেছিল। ওর পাস্টে চেকার্ড পাস্ট, তার উপর ওর ওই ফ্রেজিলিটি আছে, ওটা মাঝে মাঝে ওকে হন্ট করে দেখে সব বুঝতে পারবে। তো আমার ওই উইকনেসগুলো, এটা শুনলে অদ্ভুত লাগবে, ওই চরিত্রের উইকনেসগুলো আমাকে আকৃষ্ট করে। আমার মনে হয় যে অন্তত একজন পরিচালক তো ভেবেছে আমাকে সেই রকম। আর রাইমার সাথে অবশ্যই ইন্টারেস্ট, অবশ্যই এটা সেটা গড়পড়তা 5টা যে সম্পর্ক যেগুলো থাকে আমার ছবিতে, তার থেকে সম্পূর্ণরূপে আলাদা একটা ক্লান্ত দাম্পত্য জীবন, অথচ তারা কিন্তু একে অপরের প্রতি টানটা আছে বলে চালিয়ে যাচ্ছে, এবং থেকে থেকে ওর ইগো চলে আসে, ওর পার করে কোথায় যেন একটা ক্ষোভ যে এই সময় আমি বাবা হতে চেয়েছিলাম, তুই তো হন, তুমি আমার চাঁদে দিচ্ছ। আমার না ওই সিটটা, তুমি যেটা বলছো ওই সিটটা, আমি সারা ছবিতে যখন রাইমার সঙ্গে কাজ করেছি, যতক্ষণ না আমি অ্যাপোলোজাইজ করলাম নাসিরের মৃত্যু, ওটাই ট্রিগার। হ্যাঁ, যে আমাকে একটা সময় আমি যখন হতে চেয়েছিলাম বাবা, হয়নি, তখন কাজের দোয়াই দিয়েছিল, কাজ দেখিয়েছে। তো একটা অ্যানিমোসিটি ওইটাই আমি রাখবো সারা ছবি জুড়ে, যতক্ষণ না আমাকে অ্যাপোলোজাইজ থাকতে হয়। তো আমার এই কয়েকটা জিনিস খুব ভালো লেগেছিল। অফকোর্স ও সেন্সিবিলিটি আমাকে ভীষণ আকৃষ্ট করছে প্রথম ছবিতে, আর খুব ইন্টেলিজেন্ট। আর কি হয় না, কিছু কিছু ডিরেক্টর আছে যারা আমরা একই ধরনের ছবি দেখেছি, বা একই এজ গ্রুপের একই ধরনের ছবি থেকে বড় হয়েছি, মোটামুটি আমাদের ইনফ্লুয়েন্সেসগুলো মোটামুটি এক। তো সেটা আমি প্রতিমের মধ্যে পেয়েছি। তাও খুব খুব ইচ্ছে ছিল সঙ্গে কাজ করার, থ্যাঙ্কফুলি এটা হয়ে গেছে। এবং যা ফিডব্যাক পেয়েছি, আমি সত্যি লাকি যে আমি এই ছবিতে একটা রোল পেয়েছি। আমি কি বলবো বলো সায়নী, দেখো আমি বানিয়ে ছবিটা, আমি তো সবসময় বলবো আপনারা দেখুন ভালো ছবি। আমি এটাই বলতে পারি যে একটা সময় না, যখন শুক্রবারে ছবিটা রিলিজের আগে অবধি অ্যাজ আ ক্রিয়েটার আমি মানে আমি সত্যি জানি না কি বানিয়েছি। তুই তখন বুঝতে পারবে না, কেন তুই 1.5 বছর ধরে একটা জিনিসের প্রতি মানে রয়েছো, এক একটা মিউজিক কোথায় ফেড আউট হচ্ছে, কোন ইনস্ট্রুমেন্ট ঢুকছে,
প্রত্যেকটা জিনিস মানে একদম সূক্ষ্মভাবে সেটা নিয়ে এত ডিপে ঢুকে আছো, ইটস ইম্পসিবল টু নো টিল প্রথম শোটা ভাঙে। আমরা প্রথম শোটা সাউথ সিটিতে দেখতে গেছিলাম শুক্রবার। তখন আমি বুঝলাম যে আমি যে রান্নাটা করেছি, যে এখানে একটু সাজিরা দিয়েছি, সামরি জয়িত্রী, জায়ফল, আদা, রসুন, প্রত্যেকটা টেস্টগুলো লোকে পেয়েছে। এবং সেইটাই আমার মনে হয় যে দিস ইজ ওয়ান অফ মাই বেটার ওয়ার্কস। মানে আমার পক্ষে তো এখন হট করে এটাকে অবজেক্টিভ হওয়া খুব ডিফিকাল্ট। আমার নতুন বাচ্চা, আমার মনে হচ্ছে এটা সবচেয়ে ভালো বাচ্চা, কিন্তু এটা আমার সত্যি মনে হচ্ছে যেগুলো আমি চেষ্টা করেছি করার সেগুলো লোকেরা পয়েন্ট আউট করছে, লোকেদের ভালো লাগছে, ওভারঅল তো ভালো লাগছে। মানে 10-এর মধ্যে 9 না, আমি তোমায় বলছি 20 জনের মধ্যে 19 জন বা দারুণ ছবি বলছে। একজনের হয়তো মনে হতে পারে যে থ্রিলারে এত কান্নাকাটি হচ্ছে কেন, কিন্তু সেটা সেটা একটা প্যাটার্ন, সেটা আমি যেভাবে থ্রিলার দেখি, আমি যেভাবে হিউম্যান অ্যাঙ্গেল থেকে ছবিটাকে গল্পটা বানিয়েছি, সেটা হয়তো আমার ওয়ে অফ ওয়ার্ল্ড ভিউ সৃজিতের আলাদা, পিঞ্চারের আলাদা, হিন্দিতে যারা নীরজ পান্ডের আলাদা। ছবিটা ছবির হিসেবে দেখা উচিত, কি হতে পারতো এটা একটা দুটো রিভিউতে আমি শুনলাম যে এরকম হলে ভালো হতো। দ্যাট ইজ নট হাউ ইউ লুক এট এ ফিল্ম। এইটা খাবারটা তোমাকে দেওয়া হয়েছে, তুমি এটা খেয়ে বলো যে আমার এটা বেশি মিষ্টি লাগছে বা এটা একটু টক হলে ভালো হতো, এইটা আমি একটু আপনি চাট মশলা দিলে খুব ভালো হতো, সেটা ঠিক না। এটা হচ্ছে এই ছবিটা আপনার কেমন লাগছে, ছবিটা দেখুন। ভীষণ স্ট্রং ওয়ার্ড অফ মাউথ, রিভিউজ আর ভেরি গুড, নান অফ দেম আর পেড রিভিউজ, নান অফ দেম আর টোল্ড যে আপনি ফেসবুকে লিখুন। এরা নিজের থেকে লিখছে এবং ভীষণ ভালো লাগছে আমাদের। আরেকটু অডিয়েন্স হলে সত্যিই ভালো হয়। শো কম পেয়েছি, অদ্ভুত টাইমিংয়ে শো পেয়েছি, খাদানের একটা চাপ তো আছেই। সন্তান একটা বড় হাউস থেকে বেরিয়েছে, আমিও তাদের জন্য আগে ছবি করেছি, ওদেরও উপায় নেই। আমি মানে এসডিএফ এর যে মেন মনিদাকে বললাম একটু শো দাও, আমাদের উপায় নেই। মানে এমন চারিধারে, হ্যাঁ, পুষ্পা 2, ওই সিংহর ছবিটা, মুফাসা, হ্যাঁ, এবার আসছে বেবি জন, খুব অবস্থা খারাপ ইন টার্মস অফ। এবার তুমি বলতে পারো এই সময় এলেন কেন নালা, বলতেই হয়। এটা সবকিছু ওইরকম ভাবে ক্যালকুলেট করা যায় না। আমরা ভেবেছিলাম যে পুষ্পা 2 এর ফিভারটা চলে যাবে, আমরা বুঝিনি যে 4খানা ছবি আসবে। হ্যাঁ, আমরা জানতাম 2টো বা 3টে আমরা ছাড়া, বাট আমরা ছাড়া 2টো বা 4টা তো হয়ে গেল। অনেক জিনিস তো কন্ট্রোলের বাইরে হয়। আমাদের একসময় পুজোয় আসার কথা ছিল, তখন ওই আরজি করের ঘটনাটা হয়, এই ছবিটার সাথে একটা কোথাও কি একটা সিমিলারিটি, আমরা দুজনে প্রডিউসার, আমি দুজনেই ডিসাইড করলাম ওটাকে মিল্ক করে এই ছবিটা তখন বার করাটা একদম ঠিক হবে না। তো আমরা নিয়ে গেলাম শীতকালে। এইবার এই ভিড়, তো আশা করি ভিড়ের মধ্যে থেকে যদি লোকে এই ছবিটা দেখে, দে উইল নট ফিল চিটেড। এই বাংলা ছবি খুব ডিসঅ্যাপয়েন্ট করেছে অডিয়েন্সকে। এইটা আমার মানে যদি আমার লেখা আপনারা টেলিগ্রাফে করে থাকে, আমার ছবি মাছের ছোঁয়া সাহেবী বললাম ভালো লেগে থাকে, এইটাকে আমি মানে গ্যারেন্টি দিচ্ছি আপনাদের 2 ঘন্টা ভালো কাট। এখানে অনেকগুলো কথা তুমি বললে, যেখান থেকে অনেকগুলো প্রশ্ন আসলে উঠে আসে। প্রথম কথা হচ্ছে টোটাটা যে 3টার কথা বলছিল, সেই সিনটা রেস্টুরেন্টে বসে রাইমা সেনের সঙ্গে টোটাটা সিন, মানে ম্যাক্সিমাম বাংলা ছবিতে ওই সিনটা খুব মেলোড্রামাটিক হয়ে যেতে পারতো, কিন্তু ওখানে মেলোড্রামা কিকিং করেই না, বরং সিনটা খুব মানে যেটা তুমি ড্রাই হিউমার, ওটাও খুব একটা মানে ড্রাই একটা সিন অ্যাকচুয়ালি, মানে বোঝা যাচ্ছে ইমোশনটা, কিন্তু অত চড়িয়ে নয় সুরটা। তো এই যে ইমোশনটা বা এই যে পেসের গল্পটা, এই নেচারের গল্পটা, সেটা কোথাও একটা বাঙালি দর্শক কিভাবে অ্যাকসেপ্ট করবে, বিশেষ করে আজকের দিনে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে একটু মেলোড্রামা কিন্তু বাঙালি দর্শক অ্যাকসেপ্ট বেশি করছে। আমি দেখছিলাম তুমি একটা ইন্টারভিউতে বলছিলেও যে অনেক ডিরেক্টররা তাদের সেফ জোনটা মানে মানে সেটা সেফ জোনে ঢুকে যাচ্ছে, নিজেদের জোনটা থেকে বেরিয়ে এসে অন্য জোনে যাচ্ছে ফর বক্স অফিস হিট, যেটা তুমি একেবারেই পছন্দ করো না। এবং তুমি একটা সময় ড্রামা বানিয়েছো এবং সেগুলো খুব সাকসেসফুলি বানিয়েছো, সেখান থেকে এখন একটা থ্রিলার করছো। মানে এই পুরো বিষয়টা নিয়ে যদি বলো যে এটা কোথা থেকে আসছে, মানে তুমি একটা ড্রামা বানাতেই পারতে। হ্যাঁ, এখানে তো অনেক হাই ড্রামা আছে, ডেফিনেটলি হ্যাঁ, ড্রামা বলছি ড্রামা। আমি যদি চেষ্টা করি না যে মানে যেরকম ছবি লোকে কোট আনকোট খাচ্ছে, আমি যদি চেষ্টা করি ভীষণ খারাপ ছবি বানাবো, এটা আমি তোমায় গ্যারান্টি দিয়ে দিতে পারি। মানে যখনই মানুষ একটা অন্য কিছু করে যেটা ভেতর থেকে আসছে না, সেটা ফেক লাগে এবং খারাপ কর। এবং সিনেমা অফকোর্স একটা প্রচন্ড অনেকটা একটা লাক ফ্যাক্টর, হয়তো সেটাও লোকেদের দারুণ লাগবে, কিন্তু আমি জানি আমি একটা সাংঘাতিক খারাপ ছবি বানিয়েছি। আমি যখন জার্নালিজম ছেড়ে সিনেমায় এলাম, আমি এই 4টে লোক গিয়ে হলে এটার জন্য আসিনি। আমার ছবি বানাতে ভীষণ ভালো লাগতো, আমার ছবি বানাতে ভীষণ ইচ্ছে ছিল, ছবি বানিয়ে খুব আনন্দ পাই, আমি সেখান থেকে এসেছি। আমি সেইটাকে যতদিন ধরে রাখা সম্ভব টিল মেবি আই এম পুশড যে এই দরকার
কোনো কারণে ফাইন্যান্সিয়াল নিড বা কোনো রকম কারণে যতক্ষণ না সেই সিচুয়েশনটা আসে আমি ওই জায়গাটা থাকতে চাই যে ছবিটা আমি ছবি বানানোর জন্যই বানাবো, নট ফর এনি আদার রং রিজনস। টোটাদা তুমি রকি আর রানিতে কাজ করেছো, একজন বাঙালি পরিচালকের সঙ্গে একটা বাংলা ছবিতে কাজ করা, আর কারণ জোহারের মতন একজন পরিচালক যে একটা ল্যাভিশ ছবি সবসময় সে একটা ল্যাভিশ ছবি বানিয়ে এসেছে, তার সঙ্গে কাজ করে তুমি কি রিয়েলাইজ করলে? মানে কোথায় ডিফারেন্স সে? মানে কোথাও একটা বাজেট বেশিতে কি শুধুমাত্র একটা কারণ, নাকি আরো কিছু জিনিসপত্র কোয়ালিটিস ওদের মধ্যে রয়েছে যে কারণে ওরা ওরা ওই এন্টারটেনমেন্টটা বাঙালি দর্শককে দিতে পারে? ধরো রকি আর রানি যে এন্টারটেনমেন্টটা দিতে পারে, অ্যাকচুয়ালি কিন্তু সেই ধরনের এন্টারটেনিং ছবি আমরা বানানোর চেষ্টাই করি না বাংলাতে, খুব কম। খেয়াল করে দেখবেন তুমি আমাদের সবকিছু উৎস কিন্তু বাজেট থেকেই। আমি যে আজকে একটু বড় চিন্তা করব বা একটু অন্যরকম চিন্তা করব, আমাকে প্রথমেই আমার মন বেঁধে দিচ্ছে বাজেটটা পাবো না, বা এইটা কটা হল পাবো। আমি যখনই আমার প্রডিউসারদের বলছি আমি এই ছবিটা করতে চাই, কত বাজেট, এই বাজেটে এই ছবির তো এই মোটামুটি হল থাকবে, উঠবে না, আমি প্রথমেই ডিসকারেজড হয়ে গেছি। আপনার ভাবনা চিন্তা করতে হচ্ছে সেই, আমার প্রথম কথা হচ্ছে হলের সংখ্যা কমছে, এটা তো অনস্বীকার্য, হলের সংখ্যা অনেকটাই কমে গেছে। আমি যখন শুরু করেছিলাম তখন নেক্সট 94-95 পর্যন্ত আমি জানি যে হলের সংখ্যা 800 আশেপাশে ছিল। এখন তখন সিঙ্গেল স্ক্রিন ছিল, এখন সিঙ্গেল স্ক্রিন নিয়ারলি 70-75, মানে 1/10 নেমে এসেছে। কাজেই আমার কাছে প্রথমেই আমাকে বেঁধে দেওয়া হচ্ছে হল এবং অবশ্যই মাল্টিপ্লেক্স হচ্ছে সর্বভারতীয় সংস্থা, তারা সবসময় চাইবে সর্বভারতীয় ছবি, তাদের কোনো দায়বদ্ধতা নেই যে আমি বাংলা ছবি, এটা ব্যবসা তাদের কাছে কোনো রকম কোনো দায়বদ্ধতা না সেন্টিমেন্ট কিছুই নেই। তারা বলবে আমি ব্যবসা করতে এসেছি, প্রচণ্ড হাই এস্টাবলিশমেন্ট কস্ট আমি তুলব, যেটা থেকে বেশি পয়সা রোজগার পাবো সেটাই চারা, তোমরা যাই বলো না কেন। এটা হচ্ছে তাদের মানসিকতা। তার মধ্যেও আমরা কথাবার্তার মাধ্যমে, আলোচনার মাধ্যমে চেয়ে চিনতে বেশ কয়েকটা পাই, ওরাও মাঝে মাঝে দিয়ে দেয়। বাট ওদের লোকাল স্ট্যান্ডার্ড থেকে আমার মনে হয় ওরা যেটা করছে হয়তো ঠিকই করছে, ব্যবসা করতে এসেছেন, ওদেরও চাপ আছে। আমারকে বেঁধে দেওয়া হচ্ছে বাজেট দিয়ে। আজকে যদি সতীনের সঙ্গে কথা বলে বা আমরা কাজের মাঝখানে অনেক কিছু ডিসকাস করেছি, অনেকগুলোর মাথায় চিন্তা ভাবনা আছে, এটা অনায়াসে আমরা বাংলা ছবিতে করতে পারি এবং সেটা বেশ ভালো মাপের বড় মাপের ছবি হতে পারে। কিন্তু কোন মুখে আমি সেটার জন্য প্রডিউসারকে বলবো, যখন জানি যে এই যে একটা ছবি করলাম এত ভালো রেসপন্স। আমার জীবনে খুব কম ঘটেছে যেখানে একটা ছবি করার পর মানে 100 জনের মধ্যে 95 জন এসে বলছে তারা দারুণ লেগেছে। আমার জীবনে খুব কম ঘটেছে। আমি মোটামুটি দেখেছি, আমি যদি যে কোনো কাজ করি 70 জনে ভালো লাগবে, 30 জনে ভালো লাগবে না, এটা স্বাভাবিক, ধরেই নিচ্ছি, দিস ইজ আ গুড অ্যাভারেজ। আমি দেখতে পাচ্ছি 100 জনের মধ্যে 95 জন ভালো বলছে, কিন্তু আমি জানি দ্বিতীয় সপ্তাহে হলের সংখ্যা ঘটতে থাকে। ইট ইজ সো আনফর্চুনেট। তখন মনে হয় যে তাহলে আমি কিভাবে আর কাজ করব। এবং অ্যাকচুয়ালি 4টে ছবি ক্ল্যাশ হচ্ছে, সেখানে তোমরা সবচেয়ে কম শো নিয়ে আনফর্চুনেটলি শুরু করেছো। হ্যাঁ, আমাদের আর কিছু করার নেই, এবং প্রত্যেকেই একই নৌকোয় আছে, কারণ যে ছবি বার করছে সে তো চাইবে ম্যাক্সিমাম নাম্বার অফ হলস পেতে। শুধু তাই নয়, আমরা 4 জন যদি একই সময় আসতাম তাহলে হয়তো পার পেয়ে যেতাম, তাহলে হয়তো 4টে ছবি খুব ভালো হলস পেলাম, অনেক ব্যবসা করতাম। কিন্তু তার সঙ্গে আরো দুটো বড় মাপের ছবি, হিন্দি ছবি, মানে একটা তেলেগু ছবি ডাব করে হিন্দি ছবি, আর একটা বড় মাপের হিন্দি ছবি, একটা হলিউড ছবি যার গলা দিচ্ছেন স্বয়ং শ্রী শাহরুখ খান। কাজেই মানে আমি তো বুঝতে পারছি চাপটা কোথায়। তো হ্যাঁ, কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, ওদের বাজেটটা আনলিমিটেড। বিশেষ করে করণ স্যারের সঙ্গে কাজ করে বুঝলাম যে করণ স্যারের যে দেখেছি তো দুর্গাপুজোর যে সেটটা, দুর্গাপুজোর সেটটার যা বাজেট, আমি ইন ডিটেলস যাব না, শুধু এটুকুন বলে দেবো, ওই সেটটার বাজেট আমি 3টে বাংলা ছবি নামিয়ে দিতে পারি। এবার বুঝতে পারছো তো ডিফারেন্সটা কোথায়। এবং আমাদের এটাও একসময় বলা হয়েছিল যে ক্রিসমাস ছেড়ে তুমি জানুয়ারি শেষে এসো। তুমি জানুয়ারির শেষে তো এখন দেখো শ্রীজিতের একটা ছবি, দেবের হাউস থেকে একটা ছবি, এক সিচুয়েশন মানে এটা মানে তাহলে কি অনন্তকাল ধরে ছবিটা পিছিয়েই যাব, কেননা অন্য ছবি আসছে বলে? ওই রিপাবলিক ডে থেকে হিন্দি ছবি আসবে না, হিন্দি ছবিও বড় আসবে। তো এটা একটা মানে ইউ হ্যাভ টু কাম আউট এট সাম পয়েন্ট। মানে আর কোথাও একটা আমার মনে হয় যে ফিল্ম ইন্ডাস্ট্রিও, মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিও এমনভাবে অপারেট করেছে এত বছর ধরে, সবাই বড় ছবি ক্রিসমাস, দুর্গাপুজো, নববর্ষ এটা আনতে আনতে হ্যাবিট করতে করতে অডিয়েন্স শুধু ওই সময় বেরোয়, অন্য সময় বেরোয় না। এটাও একটা প্রবলেম। খুব ভালো একটা
এখন কিন্তু অ্যাটলিস্ট বাংলা ছবি নিয়ে সবাই কথাবার্তা বলছে। হুম, আমার ছবি কম শো পেয়েছে, কালান প্রচুর পেয়েছে, যাই হোক সবাই কিন্তু বাংলা ছবি এই পিরিয়ডটাই করছে। আর প্রতিমদা তুমি তো বাইরে কাজ করেছো, তোমার কি মনে হয়, কি তুমি লক্ষ্য করেছো এই ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে? লক্ষ্য করেছি মানে সেরকম বলতে একটু মনে হয় অনেক বাজেট বেশি ছিল নেটফ্লিক্সের শোটা। ৭৪ দিক শ্যুট করেছিলাম, এখানে ১৭ দিন। তো তো সেটা অবভিয়াসলি একটা ওই প্রেশার থাকে, এতগুলো সিন আজকে নামাতে হবে। হুম। এটা একটা। আর সেইভাবে আমার ক্রু সিং কলকাতার ক্রুই ছিল ইংলিশ শোটায়। তো আমরা সব ওখানে বাংলা দিয়ে কথা বলতাম। আমি এটা বাঙালি গেটও পরে ফেলেছিলাম। তো সেই দিক থেকে খুব একটা ইয়ে না। তবে এই কি প্রচুর ভিএফএক্স বাজেট ছিল। আ নেটফ্লিক্সের একটা অফকোর্স একটা চেক নাই ছিল ওদের। নিটিং গুলো বিশাল করে হতো। এটা ওই আরকি মানে পুরো হচ্ছে একটু লার্জ স্কেল আপস্কেলড ব্যাপার। কিন্তু মানে কোনো অংশেই যে এখানে আমরা খুব কেঁদে কোকিয়ে কষ্টে ছবি বানিয়েছি তা বলব না। এর আগে আমি অনেক ছবি এর থেকে কষ্টে বানিয়েছি। মাসের চুল ১২ দিনে বানানো ছবি। তো সেটা কিছু নয়। আ আমার মনে হয় ভিশনটা থাকলে অনেকটা অ্যাচিভ করা যায়। কোনো জিনিস টাকা লাগে। সেটা অ্যাজ হি সেড দ্য ইকোনমিক্স ইজ নট জাস্টিফাইং। মানে সত্যি হলে লোক নেই। মানে এক বছরে যদি ২ টো ফেস্টিভ্যাল পিরিয়ডে লোক যায়, তা কি করে মানে ইটস এ ডেড সিচুয়েশন। তো এখন একটাই জিনিস হচ্ছে ইটস ডার্কেস্ট বিফোর দ্য ডন। এরপরে হয়তো একটা আবার জোয়ার আসবে। সেটা কবে আসবে তার জন্য বসে থাকা এবং ছবি করতেই থাকা। যদি এটা খেলে যায়, ৪ টে একসাথে খেলে যায়। এই আর আর একটা তোমাদের তো ডান্স নাম্বার রয়েছে, এবং সেটা অ্যাকচুয়ালি প্ল্যানিংটা কোথা থেকে হলো, কোথা থেকে, মানে টোটাদা চান্স? সেটে আড্ডা মারতাম। যে দুজনেই খুব ভালো নাচে আর একটা করতেই হবে। হ্যাঁ, এই ছবিতে কোনো স্কোপ নেই, এটা আলাদা করে করতে হবে। লাস্টে সে মানে একদম মানে রিলিজের ১ মাস আগে নভেম্বরের শুরুতে এটা শুট করেছি। তখন শান্তনু এলো। আমরা এটা একদিন পুরো দিন রিহার্স করলাম, একদিন পুরো দিন শুট করলাম। এটা একদিনে শুট করা। সঙ্গে লহমাকে বললাম যে, "তুই একটু গ্ল্যাম ফ্যাক্টর হবি।" ও রাজি হলো। উষাদির গান, দেবুদার মিউজিক। উই হ্যাড আ গুড টাইম। আর আমাদের প্রিমিয়ারে আমরা অনেক হল ভিজিট করছি। তো ওই সময়টাই তো ঢুকি। ওই যখন তোটা গানের ভিডিওটায় বেরোয় কালো চশমাটা পরে বারটায় ঢোকে, দেখি অডিয়েন্সরা আবার নড়ে চড়ে বসে পড়ে। মানে ছবি শেষ হয়নি। দ্যাট ওয়াজ দ্য আইডিয়া। তো সেটা ওয়ার্ক করেছে। তোমার নাচের প্রতি প্যাশনটা অ্যাকচুয়ালি একদম ছোটবেলার থেকেই তোমার নাচের প্রতি প্যাশনটা, কারণ তুমি যখন নাচো প্যাশনটা না খুব ভিজিবল, মানে একদম তোমার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় যে তুমি অ্যাকচুয়ালি নাচতে খুব ভালোবাসো। ডান্স কিন্তু অনেকেই ভালো করে, কিন্তু ভালোবাসাটা একটা অন্য জিনিস। আসলে নাচটা জানো তো, আমি মানে আমার অভিনয়ের হাতে খড়ি হচ্ছে, আমি ছিলাম ক্লাস এমটিটি। মানে যে পিরিয়ডে টিচার আসতেন না, সেই পিরিয়ডে আমি দায়িত্ব নিয়ে নিতাম ক্লাসকে এন্টারটেইন করার। বিভিন্ন ছবির গল্প বলে বা বিভিন্ন রকম গল্প করে, বিভিন্ন লোককে কপি করে। ডান্সটা ছিল আমার একটা, সেটা হঠাৎ করে ১৩ বছর বয়স থেকে আবিষ্কার করলে আমি নাচতে পারি। আচ্ছা খারাপ নাচি না। আচ্ছা। তো সেটা নিয়ে আজ সেই সময় ব্রেক ডান্সিংটা খুব ইয়ে করতো। তো যা আমাদের হয় VHS ক্যাসেট তখন ছিল, দেখে নাচ তোলা, তারপর সেটা বন্ধুদের দেখানো। বন্ধুরা বাহ! তো ভালো হয় না, একটা ধরনের ন্যাক থাকে। এবং কোথায় যেন ওই অ্যাপ্লসটার মধ্যে না একটা মাদকতা ছিল, যেটা আমার নেশা হয়ে যায়। আমি কিন্তু এসেছি অ্যাপ্লস পেতে। আমার অন্যরকম আর্টিস্টিক এন্ডিভার নেই যে আমি আর্টকে এগিয়ে নিয়ে যাবো বা আর্টকে এক্সপ্লোর করবো, বা অনেকে বলে না গুরুগম্ভীর কথা যে ফাইন্ডিং মাইসেলফ ইন আর্ট। আমারও সব কিছু আমি হাততালি পেতে এসেছি, যে কারণে আমি কমার্শিয়াল ছবি দিয়ে শুরু করেছি, যেখানে নাচ এবং ফাইট যে দুটো আমার ফোর্টে ছিল, সেটাকে আমি ভেবেছিলাম যে লোকের সামনে তুলে ধর। সামহাও পুরোপুরি সফল হয়নি, কারণ সেই সময় যে ধরনের রোল আমার কাছে এসেছিল বা যে ধরনের রোল আমি করেছি, তাতে করে পুরোটা সফল হয়নি। বাট ওই নাচের প্রতি ভালোবাসাটা থেকে গেছে, সেটা এখন অব্যাহত। আমি স্পয়লার দেবো না, কিন্তু একটা ক্রিটিসিজম আমার ছবিটাকে নিয়ে ছিল। হ্যাঁ। মানে অ্যাকচুয়ালি ছবিটাকে নিয়ে ক্রিটিসিজমটা নয়, রাদার ট্রেলারটাকে নিয়ে। সেখানে একজন অভিনেতাকে দেখানো হয়েছে, যেটা ছবিটা যেভাবে চলে ফার্স্ট হাফটা, আমার মনে হয় সেই অ্যাক্টরকে ট্রেলারের মধ্যে না দেখালে ছবিটা অডিয়েন্স হিসেবে আমি অনেক বেশি এনজয় করতে পারতাম। ওই অ্যাক্টরকে রিভিল করা কেন ট্রেলারের মধ্যে? তোমার কি এটা মনে হয় ফার্স্ট অফ অল যে না দেখালেই এটা একমত? এটা একটা মানে সারাক্ষণ আমরা ডিসকাস করতাম শুরু করার সময় যে কখন রিভিল করবো। আমাদের তোমার শো সামনে যারা দেখছে তারা জানে কার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ। অপূর্বকে ট্রেলারে দেখাবো কিনা এটা সারাক্ষণ আমরা ডিসকাস করতাম। এবার আমি একটা তখন থেকে ভেবেছিলাম যে এত ভালো লোকটা পারফর্ম করেছে এবং ওর সাথে কোনটার এক্স্যাক্টলি কি সম্পর্ক সেটা তো অডিয়েন্স জানে না।
তো আমি যদি একটা এরকম সেকশন দিই যেটা একটু অডিয়েন্সকে একটু ধাঁধাতে পারবে, যে আমি তোমায় 4 ঘন্টা সময় দিলাম খুনিকে ধরার জন্য, তো সেই রিস্কটা নিয়েছিলাম যে দেখানো একদম ট্রেলারের থেকে না দেখানো, বা ওর পার্টিসিপেশন, ও ছবিতে 20 মিনিট আছে, উইচ ইজ এ হিউজ চাঙ্ক ফর আ 2 hour ফিল্ম। 120 মিনিটের মধ্যে 20 মিনিটে সেকেন্ড হাফের তো একটা হিউজ চাঙ্ক, সেখানে ওকে ট্রেলারে না রাখাটাও কিন্তু একটা ডিসসার্ভিস করে। তো সেই দিক থেকে ওই কলটা নিলাম যে ওকে একটা ছোট্ট কোর্স নিয়ে রেখে 4টে শট আছে, বাট ওটা একটা ট্রেলারটাকে আমার একটা মাদকতা, একটা এন্ডিং দেয়, একটা লাস্টের একটা এটা কি হলো ওই একটা দেয়। তো সেটা উই ওয়েন্ট উইথ, মানে এটা হাইন্ডসাইটে অনেক কিছুই মনে হয়, এটা করলে এটা হতো, ওটা করলে ওটা হতো, বাট নো রিগ্রেটস, মানে নো রিগ্রেটস। আর তোমরা কিভাবে এনশিওর করছো, এটা কিছুক্ষণ আগেই বলছিলে যে অ্যাকচুয়ালি সেকেন্ড উইকে শো পেতে তোমাদের সমস্যা হবে, সেটাকে কিভাবে এনশিওর করছো অ্যাকচুয়ালি? এটা তো অ্যাকচুয়ালি প্রডিউসারের কাজ। প্রডিউসারের কাছে আমি আবেদন করতে পারি, পুরোটা আবেদন করতে পারি, কারণ ফাইনালি হি ইজ দ্য ওয়ান টকিং টু দ্য ডিস্ট্রিবিউটর অ্যান্ড এক্সিবিটর। তো রোববারে অনেক জায়গায় ভর্তি ছিল, এবার তার বেসিসেই বেবি জনের বুধবারে আসার কথা, তার বেসিসে যদি শো ঠিক হয় তাহলে আমরা ভালো শো পাবো, আর তা রোববার ভরার পরেও যদি আমাদের কমিয়ে দেয়া হয় বা বাজে টাইম দেয়া হয় বা তুলে দেয়া হয়, তাহলে আমি এটাও আমার প্রডিউসার করলে তুমি পরে আবার মাসখানেক পরে রিলিজ করো, যখন তুমি দুই ছবিটাতে তুলে নাও, এটাও বলেছি। তো আমি লেট হিম ডিসাইড, কি আমার এখনো যাই না কি শো পাবো সেকেন্ড উইকে। আয়রনিক্যালি মাল্টিপ্লেক্সদের যে সংগঠন ইভিআর, তারাই আমাদের ডিস্ট্রিবিউটর। তো তারা আশা করছি দে উইল সি সেন্স যে এই ছবিটাকে একটু পুশ করা, নট জাস্ট বিকজ ইটস আ রিজনাল ফিল্ম, বাট বিকজ ইটস আ গুড ফিল্ম এন্ড দ্য ফিডব্যাক ইজ ভেরি স্ট্রং। ওরা তো স্ট্রং হয়ে ইজ কোয়াইট স্ট্রং, সো হোপফুলি দেখা যাবে। আর অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে তুমি এই ছবিতে কাজ করেছো। অনির্বাণ চক্রবর্তীকে তুমি প্রেজেন্ট করলে একটা এমনভাবে, এগেন সেই মেলোড্রামা তুমি কিকিং করতে দাওনি ছবিতে, এবং তাকেও এমনভাবে প্রেজেন্ট করলে যেভাবে তাকে দর্শক নর্মালি দেখে না। তো সেই জিনিসটা মানে কেন, মানে তুমি তো তাকে দিয়ে এক বর্ণ কমেডি করেনি, বরং ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি মানে ছবিটা দেখলে অডিয়েন্স রিয়েলাইজ করবে যে দেয়ার ইজ আ ডিপ্রেশন। তো সেটা কেন অ্যাকচুয়ালি? আমার মনে হয় বিশাল বড় অ্যাক্টর, সত্যি বলছি অনেক বিশাল বড় অ্যাক্টর, এবং তাকে শুধু দুটো বক্সে একেনবাবু আর জটায়ুতে আটকে রাখাটা ভীষণ আনফেয়ার। আমি চিরকালই আমি 3টে কাজ করলাম এই নিয়ে। লাভ আজকাল কর্ষিতে খুব ছোট রোল ছিল, ফুটকরি থেকে ওসির রোল ছিল, তাতে দারুণ সিন ছিল সিকান্দারের সাথে, সেখানে সিকান্দারকেও ফায়ার করে। আর এই ছবিতে আমি কখনোই ওই কমেডিয়ান হিসেবে ইউজ করিনি, কারণ আমার মনে হয় যে কমেডিয়ানটা ওটা ওটা বরঞ্চ উনি অভিনয় বেশি করতে হয়, ওই চোখ মুখ একটু ওগুলো করতে হয়, বিকজ কোথাও একটা গ্যালারিতে প্লে করতে হয়। ন্যাচারাল অভিনয়টা এত ভালো, মানে তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একটা জায়গায় ওর ডায়ালগ আছে যে আমার মেয়েটা আয়াদের কাছে বড় হলো, এবার ওর আব্বুকে দরকার, ওটার সাথে সিন, ওই সিনটা উনি ডাবিং করেছেন, গলাটা ড্রাই হয়ে গেছে, শুকনো করে গলাটা করেছেন। তুমি শুনলেই বুঝতে পারবে অন্য ডায়লগগুলোর সাথে মানে মনে হচ্ছে গলাটা একবার শুকিয়ে আসছে গলা। হি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যান্ড আই উড লাইক টু ওয়ার্ক উইথ হিম ইন ডিফারেন্ট কাইন্ডস অফ আভতার্স। জাস্ট বিকজ দুটো কমেডিয়ান হিসেবে পপুলার, তাকে কমেডি দিতে হবে, টোটাল অ্যাকশন পপুলার হয়ে টোটাকে অ্যাকশন দিতে হবে, টোটালি অ্যাকশন নেই ছবিতে। শান্তনুর অ্যাকশন সিকোয়েন্স আছে, অনির্বাণদার অ্যাকশন সিকোয়েন্স আছে। আমার মনে হয় এই নেটগুলোকে ভাঙা খুব দরকার, যে এই একটা লোক এই করে দেখে এই দাও, এটা একদমই আনফেয়ার। ইনফ্যাক্ট প্রিমিয়ারের পরে আমি আর অনির্বাণদা গাড়ি করে আরেকটা জায়গায় আমাদের ছোট্ট গেট টুগেদার ছিল যাচ্ছিল, আমি সামনে বসেছিলাম, জাস্ট আমার ঘাড়ের ওপর হাতটা রেখে বললো থ্যাংক ইউ প্রতিম, এরকম রোলই আমার করা হয়নি আগে, আর অন্য চান্স পেতাম পাবো কিনা জানি না। খুব খুব ভালো লাগলো দেখে, মানে প্রিমিয়ার তো ফার্স্ট টাইম দেখলো, কেউ দেখেনি ছবিটা রেডি হয়েছে খুব লাস্টের দিকে, তো ওটা অনেকদিন ধরে ছবিটা দেখার চেষ্টা করছি না, কারণ ওটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া প্লিজ দেখো না। তো তো সেই দিন দেখে ওইটা খুব ভাল লাগে অ্যাজ এ ডিরেক্টর, সব অ্যাক্টররা ফার্স্ট টাইম দেখে তো ছবিটা প্রিমিয়ারে, এবং এসে যে তাদের আমি ফেল করিনি। এই যে সব রিভিউতে, তোমার রিভিউতে সবাই বলছে যে প্রত্যেকটা অ্যাক্টরের ওয়ান অফ দ্য বেস্ট, এইটা আমার কাছে অনিকা অবশ্য এই সময় আই থিঙ্ক অপূর্ব ইজ ভেরি ওটার প্রচুর রেঞ্জ আছে ছবিটা, মানে রাইমার সাথে একরকম, শান্তনুর সাথে একরকম, অপূর্বর সাথে একরকম, অ্যান্ড ইভেন শান্তনু ইজ সো গুড, ফার্স্ট বাংলা ছবি কিন্তু এতটা এফার্টলেস। তো ওইটাই ডিরেক্টরের কাছে একটা বড় কারণ, যে আই হ্যাভ নট ফেলড দেম অর দ্য ফিল্ম,
এবার অডিয়েন্স হোপফুলি আসবে, দেখবে। প্রত্যেকটা ছবির নিজের ডেস্টিনি আছে, আমি আশা করি চলচ্চিত্র ডেস্টিনিটা ভালো কিছু হবে। আচ্ছা টোটালটা সৃজিত মুখোপাধ্যায় বলেছেন যে তিনি আর ফেলুদা বানাবেন না, তার ফেলুদা হয়ে গেছে, শেষ। এখন সৃজিতদার ফেলুদা হচ্ছে তুমি। এখন ফেলুদা হিসেবে তোমাকে কি আমরা এরপরে পাবো নাকি? আমি ওটাও আর ফেলুদা করবে না, অন্য আমি যদি ডিরেক্ট করি করবে। হ্যাঁ, এই কি প্রশ্নগুলো করছো? জিজ্ঞেস করছি, আমি জানতাম না এই ব্যাপারটা, আমি তাই না, জিজ্ঞেস করছি। আমি এখনো জানো তো প্রসেস। আমি শুনেছিলাম সৃজিত আর করবে না, আমি ভেবেছিলাম যেই ডিরেক্ট করো তুমি আর অনির্বাণ আর ওই কল্পন। ও তোমরা তিনজন কন্টিনিউ। এখন যেটা হচ্ছে যে আমি সুদীপকে সেদিনকে বলছিলাম যে দেখো, আগেই তো পরীক্ষার খাতাটা তো জমা দিলে পুরো এক্সামিনারে এক্সাম করে দিই, তারপর তুমি ডিসিশন নেন যে না আমি, ওরও বলার মধ্যে একটা যুক্তি আছে যে আমি কোন মুখে আমার প্রডিউসারকে বলবো যে ভূস্বর্গ ভয়ঙ্করে একটা প্রায় হয়েছে যে টাকাটা দেয় তার 2.5 গুণ টাকা ওরা অ্যালোকেট করছে, যেটা কেউ করে না। ওরা বলেছে বলে না ঠিক আছে, আমরা ফেলুদারকে, আমরা নিজেরা ফেলুদা ফ্যান, আমরা দেবো সেই টাকাটা। কিন্তু বলছে যে আমি পরের সিজনে আমার দর্শককে তো আমি ভূস্বর্গ দিই দিলাম, এরপর তো আরও কিছু দেখাতে হবে, তখন আমি কোথা থেকে টাকাটা চাইবো? কারো ওটিটির তো একটা রিহাবারির তো একটা খুব সীমিত জায়গা আছে। তো বলছি যতক্ষণ না আমি, যদি বাবুদা অ্যালাউ করেন কাইন্ডলি যে একটা লিমিটেড রিলিজও যদি হয়, ওটিটিতে রিলিজ করলো এবং হয়তো ধরো 20টা হলে যদি রিলিজ করার সুযোগ হলো, তাও তাতে কিছু টাকা আমি প্রডিউসারকে তুলে দিতে পারি। নাহলে কোন মুখে চায়? সেটাও যুক্তি, অসম্ভব যুক্তিসঙ্গত। আর না হলে বলছি যে আমি পারবো না টাকা তুলে দিই, সে কারণে না বলেছে। তখন আমি বললাম যে একটু ওয়েট করো, 7 দিন সময় দাও, তারপর তুমি ডিসিশনটা নাও। তারপর তুমি যদি বলো যে না করবো না, করবো না। আজকে আমি যা খবর পেলাম, ইট ইজ দ্য বিগেস্ট ওপেনিং এভার বাংলা ওটিটি। এই কিছুক্ষণ আগে আমি খবর পেলাম কর্তৃপক্ষ। আমার সৃজিত আরো করবে আশা করছি। তাহলে আমার চান্স কেন? আমি ভাবলাম তুমি কনিষ্ককে নিয়ে এগোবে দাঁড়িয়ে। না, হিট হলে সৃজিতদা করবে, এটার না ওনার সৃজিত করে ফেললো তো ইউসব কাটতে তোমার একটা পিলুদা যদি অন্য পরিচালক চায়। তো লোকেরা অ্যাকসেপ্ট করেছে। ইউ শুড। কোথায় জানো তো আমি এমন দোনামোনায় পড়ে গেছি, যে মানুষটি আমাকে ভেবেছিল, শ্রী কখন আমায় ভেবেছিল জানো, যখন আমার সবচেয়ে বোধহয় খারাপ সময় চলছিল বাংলা, এটা একটা অফকোর্স সেই সময় কেউ কোনো রোলেই আমাকে ভাবছিল না। আমি প্ল্যানই করে নিয়েছিলাম আমি শিফট করব, যেটা আমি কোনোদিন ভাবিনি। যে অহল্যার পরেও আমাকে বলেছিল তুই যা, হিন্দু সরকার মাথুর ভান্ডারকরের সময় কাজ করতে করতে বলেছিল তুই আজা, मैं तुझे हेल्प करूंगा। मुझे नहीं सर, मुंबई में मैंने नहीं, ক্যালকাটা में रह के जो करना है करूँ, মুম্বাই নেই যাবো না। কিন্তু বাধ্য হয়ে আমি ভেবেছিলাম যে কাজ তো করতে হবে, বাড়িতে কতদিন বসে থাকে। সেই সময় সৃজিত আমায় ডেকে ফেলুদা নিয়েছিল। প্রথমে বলেছিল যে আমি তোমার অডিশন, তারপর বললাম না, ভেবে দেখলাম বুঝলে দরকার নেই, তুমি আমার আবশ্যকই। তো ওর প্রতি আমার একটা অসম্ভব কৃতজ্ঞতা আছে। সে ও যদি না করে, কেউ যদি আমাকে চায়ও, অবশ্যই ওর সঙ্গে বসে পুরো বিষয়টা ডিসকাস করব। ওর একটা এনওসি লাগে। ইনোসি বলতে পারে একটা, সবই ডিসকাস করে বলবো যে তোমার কি মনে হয়, কারণ দর্শক ওই আমাকে বিল্ড আপ তো করিয়েছে। এবার এটা আমি এখনো প্রসেস করতে পারছি না যে ও করবে না, দেখা যায়। এই কিছুক্ষণ আগে তুমি বলছিলে যে তোমার মাঝে একটা সময় কাজ কি ইন্ডাস্ট্রি দিচ্ছিল না। প্রতিমদাও একটা জায়গাতে বলছিলে যে যেহেতু তুমি একসময় সমালোচনা করেছো, ফিল্ম ইন্ডাস্ট্রির সমালোচকদেরকে কখনোই অ্যাকসেপ্ট করে না, এবং সেটা বিঘা সমালোচক আমি খুব ভালো মতো জানি। একটা দূরত্ব সবসময় থেকে যায় এবং থাকবেও, এবং সেটা থাকা উচিতই। সমালোচনা করলে তো কেউ বলে এনে বসাবে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন তুমি মনে করো যে চেঞ্জ আসছে, বা এটা কি একটা এরকম ব্যাপার যে একটা সুপারহিট দিলেই সিনারিও চেঞ্জ হয়ে যাবে? কারণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই জিনিসটাই নর্মালি দেখা যায়। আমার হোয়াটসঅ্যাপ যদি তোমার খুলে দেখাই, শুক্রবার কিছু আসেনি মেসেজ, এক দু একটা টুইট যেরকম লোকে করে বেস্ট অফ লাক বলে। শনিবার থেকে শুনলাম দারুণ আছে, তারা দেখেও নি, শুনলাম দারুণ হয়েছে। হ্যাঁ যতীন্দ্র দারুণ, গিয়ে দেখে নেবো। একটা হচ্ছে তোমার সাথে বসে গিয়ে দেখবো, তারপরে তুমি পরেরটাই কিন্তু আমাকে ভেবো। এটা একটা ন্যাচারাল টেন্ডেন্সি। যখনই শোনে একটা ছবি ভালো হয়েছে, তখন ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করে তার পরবর্তী কাজে যাবো, কাজটা পাওয়া যায়, সেটা খুব ন্যাচারাল টেন্ডেন্সি। কিন্তু তাতে যে আমি খুব আউটসাইডার থেকে ইনসাইডার হয়ে গেলাম, সেটা কখনোই নয়। আমার কোনো অসুবিধা নেই একটু এই উইংস থেকে, একটু বাউন্ডারি থেকে খেলার। সবসময় মাঝে গিয়ে খেলতে হবে, এটা দরকার নেই। কারণ তাহলে প্রচুর প্রেশার এসে যায়।
যে এদের জন্য একটা সার্টেন কাউর জন্য ছবি করতে হবে, একে নিয়ে করতে হবে। আমি যে আমার যে কজন আমার ছবি দেখেছে তাদের ভাল লাগে যে এই একটা অন্যরকম ছবি করে, সেইটা যদি আমি কন্টিনিউ করতে পারি আই এম ভেরি হ্যাপি। চালচিত্র ছবির জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, এবং আমি আশা করছি যে সেকেন্ড উইকেও তোমরা প্রপার শোজ পাবে এবং ছবিটা আরো গ্রো করবে, কারণ ওয়ারত্ন স্ট্রং, মানুষ দেখতে চাইছে, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে। আশা করব তোমাদের ছবিটা অনেক সাফল্য পাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।